আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়, বললেন সালাউদ্দিন। গোপন রাজনীতি, ছাত্র শিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি। বন্যা ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান, কেপিতেই নিহত ৩ শতাধিক। সর্বশেষ জানাবো ১০ বছর পর যুক্তরাষ্ট্রে পুতিন, সফর ছিল মাত্র ৫.৫ ঘণ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়, বললেন সালাউদ্দিন। এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়। শনিবার ১৬ই আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সালাউদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আলাপ আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে। তবে নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এই বিএনপির নেতা। তিনি বলেন, যারাই নির্বাচন বিলম্বের জন্য বিভিন্ন ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। যারা ভিন্ন রকম যুক্তি তুলে ধরে গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় দোয়া মাহফিলে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বক্তব্য দেন। গোপন রাজনীতি, ছাত্র শিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছিল একটি নিয়মিত চিত্র। ধারাবাহিক সেসব নির্যাতনের একটি চিত্র ফুটে ওঠে ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা হলগুলোর বিভিন্ন শিক্ষার্থীদের মুখে। কেমন এক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন সূর্য সেন হলে থাকা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান। তার ভাষায়, ছাত্রলীগের প্রোগ্রামে অনিয়মিত হওয়ায় ২০২৪ সালের শুরুতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। বলেন, ওই বড় ভাই প্রথমে আমাকে আলাদা রুমে নেয়, তারপর সেখানে আমার বাম হাতটা ধরে একটি মোচড় দিয়ে রাখল। এরপর ক্রমাগত আমার কান আর গাল বরাবর থাপ্পড় দিতে থাকে সর্বশক্তি দিয়ে। এত জোরে চড় মারছিল যে আমার কান থেকে রক্ত বের হয়ে আসে। আরিফুর বলেন, প্রতিদিন গেস্ট রুম করা লাগবে, হলে থাকার জন্য এটাই নিয়ম। আপনার যদি ফাইনাল পরীক্ষাও থাকে তারপরও আপনাকে এসে অপেক্ষা করতে হবে। ভাইয়েরা আসলে তাদেরকে বলে অনুমতি নিয়ে তারপর পড়তে যাবেন, না হয় খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। গত বছর ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন আর গেস্ট রুম নেই বলে জানাচ্ছেন আরিফুর রহমান। সেই সঙ্গে আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরলে আবারও গণরুম, গেস্ট রুম কালচার ফিরে আসবে বলেও আশঙ্কা করছেন তিনি। ঢাবির দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বলেন, দেখেন, আমরা স্বাধীন, দিনে ৫-৬ ঘণ্টা রাজনীতিতে নষ্ট হচ্ছে না, কিন্তু হলে রাজনীতি ফিরলে এর প্রভাব পড়বেই। হলে রাজনীতি না থাকলে ছাত্রদল, শিবির কিংবা বাম সংগঠন তাদের কি সমস্যা আমি বুঝি না। আসলে তারা কমিটি দিলেই গেস্ট রুম, হল রুম এগুলো ফিরবে। পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে আরিফুর রহমান যেমন হলের রাজনীতি চান না, তেমনি সাধারণ শিক্ষার্থীদেরও অনেকের রাজনীতি বিপক্ষে। ফলে এক সপ্তাহ আগে যখন ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি ঘোষণা করে তখন ছাত্রদের একটা অংশ এর বিপক্ষে বিক্ষোভ দেখায়। হলে ভাঙচুরের ঘটনাও ঘটে। এক পর্যায়ে বিক্ষোভের মুখে হলে রাজনীতি নিষিদ্ধের মৌখিক ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বন্যা ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান, কেপিএতেই নিহত ৩ শতাধিক। পাকিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা, ভূমিধস এবং বৃষ্টিপাতজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ৪৮ ঘণ্টায় শুধু খাইবার পাখতুনখোয়া কেপি প্রদেশেই ৩০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর জিও নিউজের। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিডিএমএ শনিবার জানিয়েছে, কেপিতে মৃতদের মধ্যে ২৭৯ জন পুরুষ, ১৫ জন মহিলা এবং ১৩ জন শিশু রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যায় মোট ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৬৩টি বাড়ি আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং ১১টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। বৃষ্টিপাত ২১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিডিএমএ। এছাড়াও বুনেরে, বাজাউর, তোরঘর, মানশেহরা, শাংলা এবং অন্যান্য এলাকায় বৃষ্টিপাতজনিত ঘটনায় ১৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পিডিএমএ জানিয়েছে বন্যা দুর্গত জেলাগুলোর মধ্যে 500 মিলিয়ন রুপির ত্রাণ দেয়া হয়েছে। সোয়াত সহ এসব জেলাকে কেপি সরকার দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করেছে। কেপির উদ্ধার সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি এএফপিকে বলেন, ভারী বৃষ্টিপাত, বেশ কয়েকটি এলাকায় ভূমিধস এবং রাস্তাঘাট ভেসে যাওয়ার কারণে ত্রাণ সরবরাহে বিশেষ করে ভারী যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স পরিবহনে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এদিকে নিরাপত্তা সূত্র অনুসারে সেনাবাহিনী প্রধান সিওএস ফিল্ড মার্শাল আসিম মুনির সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বিশেষ নির্দেশনাও জারি করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় 5.5 ঘণ্টার যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন বলে জানিয়েছে তাস। এর মধ্যে প্রায় 3 ঘণ্টা তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বদ্ধ কক্ষে বৈঠকে কাটান। শনিবার গ্রিনিচ মান সময় বিকেল 5:54 অর্থাৎ স্থানীয় সময় সকাল 10:54 পুতিনের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর দুই নেতা একসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিমোজিনে ওঠেন এবং সেখান থেকেই একান্ত আলোচনার মাধ্যমে শীর্ষ বৈঠকের সূচনা হয়। বিমানবন্দরে সাক্ষাতের 15 মিনিট পর ক্ষুদ্র পরিসরে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়, যা প্রায় 3 ঘণ্টা স্থায়ী হয়। এরপর দুই নেতা গণমাধ্যমের সামনে আসেন। পরে রুশ প্রেসিডেন্টের কাছাকাছি একটি স্মৃতিসৌধে কবরস্থানে গিয়ে সোভিয়েত পাইলটদের কবরের কাছে ফুল অর্পণ করেন। এটি ছিল প্রায় 1 দশক পর পুতিনের যুক্তরাষ্ট্র সফর। এর আগে তিনি 2015 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। এদিকে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিন্দুমাত্র নমনীয় হননি, যুদ্ধের মূল কারণ নিয়ে কথা বলেছেন এবং অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দেননি। হুমকির সুরে তিনি কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের সতর্ক করেছেন, তার টেনে আনা চলমান প্রক্রিয়ায় যেন তারা হস্তক্ষেপ না করে। ট্রাম্পকে ক্লান্ত ও বিরক্ত দেখাচ্ছিল সেই সময়। 10 বছর পর যুক্তরাষ্ট্রে পুতিন, সফর ছিল মাত্র 5.5 ঘণ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত 15 বছরে ছিল একটি নিয়মিত চিত্র। ধারাবাহিক সেসব নির্যাতনের একটি চিত্র ফুটে ওঠে ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা হলগুলোর বিভিন্ন শিক্ষার্থীদের মুখে। কেমন এক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন সূর্য সেন হলে থাকা 2য় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান। তার ভাষায়, ছাত্রলীগের প্রোগ্রামে অনিয়মিত হওয়ায় 2024 সালের শুরুতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। বলেন, ওই বড় ভাই প্রথমে আমাকে আলাদা রুমে নেয়, তারপর সেখানে আমার বাম হাতটা ধরে একটি মোচড় দিয়ে রাখল। এরপর ক্রমাগত আমার কান আর গাল বরাবর থাপ্পড় দিতে থাকে সর্বশক্তি দিয়ে। এত জোরে চড় মারছিল যে আমার কান থেকে রক্ত বের হয়ে আসে। আরিফুর